দর্শক, আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি সাদি মাহমুদ। আজকের পর্বে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমার সাথে আছেন সাংবাদিক ও অর্থনীতি বিশ্লেষক হাসান মামুন। হাসান মামুন, আপনাকে স্বাগত জানাই আইস্ক্রিন পডকাস্টে। ধন্যবাদ। আপনি তো জানেন যে গতকাল বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একজন ব্যবসায়ী এবং কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। আমরা যতদূর জানতে পেরেছি আজকে থেকে তিনি অফিস করছেন। এই নিয়োগটি কেমন হলো আসলে, আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সরকার তো কাউকে নিয়োগ দিতেই পারে এবং আমাদের এই পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেরকম কোনো ধরাবাঁধা বৈশিষ্ট্য কিন্তু বলা নাই আইনি। অর্থাৎ সরকারের এক ধরনের অবারিত ক্ষমতা আছে যে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মোটামুটি ভাবে। তো সেই বিবেচনায় সরকার নিয়োগ দিয়েছে। এটা একটা নতুন সরকার, বিপুল ভাবে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসেছেন। তো তারা হয়তো চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে তাদের মতো করে পরিচালনা করতে। আচ্ছা, তো এই অবস্থায় নিয়োগের মান নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু নিয়োগের যে রাজনৈতিক অধিকার ক্ষমতা সেটা নিয়ে তো চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই, তাই না? এটা হচ্ছে এক নম্বর কথা। আরেকটা বিষয় হচ্ছে যে যেভাবে নিয়োগটা দেয়া হয়েছে এবং আগের জনকে অপসারণ করা হয়েছে, এই প্রক্রিয়াটা সুন্দর হয়। এটা কালকে থেকে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এখন চলছে। আমার ধারণা এটা অনেকদিন ধরে চলবে। আচ্ছা আচ্ছা। এখন এই বাংলাদেশ ব্যাংকে আমরা তো দেখেছি যে গত কদিন ধরে একটা অস্থিরতা চলছিল কর্মকর্তা কর্মচারীদের একাংশের ভেতর থেকে। এখন এটা কি রাজনৈতিক ভাবে তৈরি করা হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে সৃষ্ট আমরা জানি না, নানা রকম শোনা যাচ্ছে। তো এইভাবে কাউকে বিদায় দেয়া, যিনি দীর্ঘদিনই বলবো প্রায় 1.5 বছর দায়িত্ব পালন করেছেন একটা সংকটকালীন সময়ে, কিন্তু তাই না, একটা তো বিপর্যয়কর অবস্থা ছিল কিন্তু আমাদের দেশে এবং বিশেষ করে অর্থ ব্যবস্থায়। তো সেইখানে যিনি এসে হাল ধরেছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, যার সুনাম আছে বিদেশে কাজ করার, IMF এ কাজ করার, তাই না? তো তাকে এবং তার উপদেষ্টাকে যেভাবে মব করে অলমোস্ট বিদায় দেওয়া হলো, এটা প্রত্যাশিত ছিল না এবং আমার ধারণা যে এটা ক্ষমতাসীন দলের ভিতরেও এই ব্যাপারটা সমালোচিত হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আপনি যেমনটি বলছিলেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে গভর্নর পরিবর্তন হওয়া কি স্বাভাবিক কোনো বিষয়? সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের উচ্চ পদে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে পরিবর্তন আসবে, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কিন্তু সব ক্ষেত্রে পরিবর্তন আনাটা জরুরি কিনা এই প্রশ্ন উঠতে পারে। জি, যিনি মোটামুটি সফলভাবে দায়িত্ব পালন করছিলেন এবং এক ধরনের আস্থা তৈরি করেছিলেন, বিশেষ করে আমি বলবো যে ব্যাংক খাতে, আর্থিক খাতে, তাকে কেন সরিয়ে দিতে হবে এই প্রশ্ন কিন্তু যে কেউ তুলতে পারেন, তাই না? হাসান মনসুর সাহেবের কিন্তু বেশ কিছু সাফল্য ছিল। যেমন আমি যদি পিন পয়েন্ট করে বলি, এক নম্বর হচ্ছে যে মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে তার একটা সক্রিয় ভূমিকা ছিল এবং আমরা তো দেখেছি যে মূল্যস্ফীতি, যদিও এই অঞ্চলে অন্য দেশের তুলনায় মূল্যস্ফীতি এখনো আমাদের বেশি, কিন্তু উনি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং সেখানে তার মুদ্রানীতির একটা ভূমিকা ছিল। বাংলাদেশ ব্যাংকের একটা বড় কাজ তো মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। এই ভূমিকাটা কিন্তু উনি দৃশ্যমানভাবে রেখেছিলেন এবং উনি প্রত্যাশা করছিলেন যে এটা আরো কমে আসবে আগামী বাজেটের আগ দিয়ে। তো সেই ধারা উনি ছিলেন। এখন তো রমজান চলছে, রমজানে নিত্যপণ্যের দাম আবার এক ধরনের বাড়ছে, অন্তত বাজারের একাংশে মূল্যবৃদ্ধির প্রবণতা আছে, তাই না? তো ফলে হয়তো মূল্যস্ফীতি আবার একটু নতুন করে করবে। আচ্ছা, কিন্তু এটা কিন্তু কমতির দিকেই ছিল, এই সাফল্যটা তার ছিল। আরেকটা হলো যে ব্যাংক খাতে উনি শৃঙ্খলা এক ধরনের নিয়ে এসেছিলেন। আমরা তো জানি যে বেশ কিছু ব্যাংক কিন্তু প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। এটা বিগত সরকার, বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ফলে। আমরা তো জানি যে ওই সময় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তার যে ভূমিকা, তার যে নিয়ন্ত্রণমূলক ভূমিকা, তার যে কর্তৃত্বমূলক ভূমিকা আর্থিক বাজারের উপর, সেটা কিন্তু ছিল না। বরং ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের যে নেক্সাস এবং আমলার নেক্সাস, তার কাছে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ ব্যাংক। জি অবশ্যই। আচ্ছা, এই ধরনের পরিবর্তন কি আন্তর্জাতিক অংশীদারিত্বে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? বাংলাদেশ ব্যাংকের দিকে আমি জানি না যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর খুব বেশি নজর আছে কিনা। আমাদের তো ছোট অর্থনীতি, আমাদের দেশ খুব প্রভাবশালী না আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায়। তবে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে এইদিকে কিন্তু IMF সহ, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এক ধরনের নজর থাকবে।
আর বাংলাদেশ তো গ্লোবাল বাণিজ্যের পার্ট হয়ে গেছে সাংঘাতিকভাবে। আমরা তো গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে আমরা মানে টপ 5 এর মধ্যে আছি, এবং আমাদের এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা জটিলতা চলছে টেরিফ নিয়ে ইত্যাদি। ফলে আমরা তো নজরদারির মধ্যে আছি। আর আমাদের সেন্ট্রাল ব্যাংক কেমন কাজ করছে, গত শাসনামলে, আমি গত বলতে বোঝাচ্ছি যে আওয়ামী লীগ শাসনামলে কিন্তু রেটিং করা হচ্ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের গভর্নরদের মানে এক ধরনের রেটিং করা হচ্ছিল। হ্যাঁ, গভর্নররা কেমন কাজ করছেন রেটিং করা হচ্ছিল, এবং খুব উদ্বেগজনক রেটিং পাওয়া যাচ্ছিল, যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত, এমনকি পাকিস্তানের গভর্নরের রেটিং কিন্তু অনেক ভালো ছিল। তো আমরা তো দেখলাম যে রেটিং এর কারণ ছিল, এই ধরনের রেটিং এর কারণটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে গভর্নরের যে ভূমিকা, মানে ব্যাংক ব্যবস্থা এবং আর্থিক খাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে সরকারকে সহায়তা করা, পরামর্শ দেওয়া, এমনকি কর্তৃত্বমূলক ভূমিকা রাখা, যেমন সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, এটাও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা কাজ। যেমন সরকার যদি চায় যে অধিক হারে টাকা ছাপিয়ে ঋণ নিতে এবং এইভাবে ব্যয় নির্বাহ করতে, সেন্ট্রাল ব্যাংক কিন্তু সেখানে আপত্তি করতে পারে। আমরা ইতিপূর্বে এই ভূমিকাটা সেন্ট্রাল ব্যাংকে দেখিনি, কখনোই দেখিনি। হাসান মন্ত্রী সাহেব এই চেষ্টাটা কিন্তু করে যাচ্ছিলেন। উনি কিন্তু বিভিন্ন বিষয়ে মত দিচ্ছিলেন, এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার কিন্তু মতবিরোধ ছিল। যেমন আমি একটা উল্লেখ করবো, এই যে পে স্কেল করলো বিগত সরকার, যেটা বাস্তবায়ন করেনি, তখন কিন্তু উনি বলেছিলেন যে আমাদের যে রাজস্ব পরিস্থিতি, সেখানে এই পে স্কেল বাস্তবায়নের মতো অবস্থা নাই, যেটার ব্যাপারে আবার অর্থ উপদেষ্টা আপত্তি করেছিলেন যে এটা তো তার বিষয় না, এটা হচ্ছে রাজস্ব পদক্ষেপ। কিন্তু রাজস্ব পদক্ষেপ আবার মুদ্রানীতির সঙ্গে সম্পর্কিত হয়, কারণ সরকার যদি এই অধিক ব্যয় নির্বাহের জন্য সেন্ট্রাল ব্যাংকের দ্বারস্থ হয়, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপিয়ে ঋণ দিতে হয়। তো এইসব ব্যাপার আছে। মানে আমার মনে হয় যে এই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি হবেন না হবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা এর গুরুত্বটা বোঝে তারা কিন্তু কাকে নিয়োগ দেওয়া হলো, তার মান, তার লেখাপড়া কেমন, তার অভিজ্ঞতা কেমন, এবং তার ইন্টিগ্রিটি কেমন, তার সঙ্গে তার কাজের কোনো মানে স্বার্থের সংঘাত আছে কিনা, এইসব প্রশ্ন কিন্তু সাধারণভাবে মানুষ তুলবে, এবং সারা বিশ্বব্যাপী এটা কিন্তু মানে এই প্রশ্ন কিন্তু তোলা হয়। জি হাসান মামুন, সবশেষ প্রশ্ন আপনার কাছে, একটু ছোট করে জানবো যে নতুন গভর্নরের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জ তো অনেকগুলো। একটা হচ্ছে যে ব্যাংক খাতের শৃঙ্খলা তো এখনো প্রতিষ্ঠিত হয়নি। হাসান মনসুর কতগুলো রিফর্মস প্রোগ্রাম হাতে নিয়েছিলেন, আইন সংস্কার, এমনকি বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনীয় উদ্যোগী হয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের মানে আপেক্ষিক স্বাধীনতা বা স্বায়ত্তশাসন নিয়ে চেয়েছিলেন, যেটা দীর্ঘদিনের দাবি। এটা কেবল হাসান মনসুরের দাবি না, এটা দীর্ঘদিন ধরে এই আলোচনা কিন্তু চলছে। তারপর হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর নজরদারি কারা করবে, এটা কি ব্যাংকিং ডিভিশন করবে, ফাইন্যান্স ডিভিশন করবে, অর্থ মন্ত্রণালয় করবে, নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই প্রশ্নও কিন্তু উনি তুলেছিলেন। এবং আমি একটু স্মরণ করিয়ে দেবো আপনাকে যে এখন যিনি অর্থ বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে গিয়ে বলতেন যে এই ব্যাংকিং ডিভিশন আমরা তুলে দেব, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ। মানে ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত অংশটাও দেখভাল করা এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। এটা না হলে গোটা ব্যাংক ব্যবস্থায় এই যে খেলাপি ঋণের সমস্যা এবং খেলাপি হয়ে ঋণ দিয়ে মানে ঋণের টাকা যে পাচার হয়ে যাওয়ার সমস্যা, যেটা আওয়ামী লীগ শাসনামলে ব্যাপকভাবে হয়েছে, এগুলো নিয়ন্ত্রণে কিন্তু সেন্ট্রাল ব্যাংক ভূমিকা রাখতে পারবে না, এটা কিন্তু উনি বলতেন। তো আমরা দেখতে চাবো যে এই সংস্কারগুলো মানে সরকার করে কিনা। সরকারকে কিন্তু নতুন যিনি গভর্নর তাকে সহায়তা করতে হবে, এবং বিএনপির যে ইশতেহার আছে সেখানে আমি দেখেছি যে ব্যাংক এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ব্যাংকে যে মানে আপেক্ষিক স্বাধীনতা দেওয়া, এই বিষয়গুলো আছে, এবং খেলাপি ঋণ পরিস্থিতি স্বাভাবিক করে আনা, আবার একই সঙ্গে মানে ঋণ ব্যবস্থাপনা এমন ভাবে করা যাতে অর্থনীতিতে গতি সঞ্চার হয়, কর্মসংস্থান বাড়ে। বিএনপি সরকারের কিন্তু একটা বড় মানে ঘোষণা হচ্ছে যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো কর্মসংস্থানের ব্যবস্থা তো হবে না যদি আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হয়। তো এইখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে আমি কিন্তু একেবারে মানে আগাম মন্তব্য করব না যে নিয়োগটা খুবই খারাপ হয়েছে ইত্যাদি, একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে মানে উনি কিছু পারফর্ম করতে পারবেন না, এটা আমি আগাম বলতে রাজি না। আমরা বরং তার পারফরমেন্স দেখতে চাই। সরকার নিশ্চয়ই বুঝে শুনেই এই নিয়োগটা দিয়েছে। সরকার তো
মানে একেবারে অবুঝ না। জি জি জি। মানে তারা তো অনেক হোমওয়ার্ক বলে এসছেন, এবং উনি বিএনপির সঙ্গে হাইলি কানেক্টেড। উনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ফলে সরকারের রাজনৈতিক দিকটা উনি ভালো বুঝবেন। হ্যাঁ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবশ্যই অরাজনৈতিক ভাবেও কিন্তু দায়িত্ব পালন করতে হয়, হ্যাঁ। কারণ উনি কিন্তু গোটা দেশের যে আর্থিক ব্যবস্থা তার এক ধরনের অভিভাবক। সরকারের সঙ্গে তাকে অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে হবে এবং সরকারকে পরামর্শ দিতে হবে। আমরা আশা করব, আমরা তার পারফরমেন্স দেখতে চাবো, এবং আমরা আশা করবো যে এই ধরনের নিয়োগের অভিজ্ঞতা যেন খুব খারাপ না হয় আমাদের সবার জন্য। হ্যাঁ, হাসান মাহমুদ, আপনাকে ধন্যবাদ আইস্ক্রিন পডকাস্টে যুক্ত হওয়ার জন্য।